এবং একই সাথে প্রচন্ড পরিমাণে ভীতিকর একটা শব্দ আমার মতে। খুন বলতে মূলত অন্য আরেক মানুষকে বিচার বহির্ভূতভাবে বা বৈধ অজুহাতে, বিশেষ করে কারোর সাথে আক্রোশ থেকে পূর্ব পরিকল্পিতভাবে বেআইনিভাবে জীবন দেয়া বা হত্যা করাকে বোঝায়। কিন্তু ধরুন আপনি আইনগতভাবে জীবন দিয়েছেন কারো, যা আপনার কাছে নিছক একটা সাধারণ বিষয়, কিন্তু আপনি জানতেন না যে যার প্রাণটা নিয়েছেন সে ব্যক্তিটা আসলে কে। আর যখন আপনি জানলেন তখন আপনার জীবনটা অভিশপ্ত হয়ে গিয়েছিল, কারণ সেই আইনগত খুন আপনার জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছিল। আর যদি এই রহস্যের সমাধান করতে গিয়ে আপনার জীবনে ভৌতিক কোনো জটের আবির্ভাব ঘটে, তখন কিন্তু বিষয়টা স্বাভাবিক থাকে না, বরং বিষয়টা ধীরে ধীরে ভয়ঙ্কর এবং ভীতিকর হয়ে ওঠে, তাই নয় কি? আজকের পর্বে আপনাকে ঠিক এমনই এক অদ্ভুত ঘটনা পাঠাতে চলেছি। বিশ্বাস করুন, এই ঘটনাটি এতটাই ভয়াবহ হতে চলেছে এবং এতটাই রহস্যে ঘেরা এক ভয়াবহ ঘটনা হতে চলেছে, যা শুনবার পর আপনার কাছেও একটাই মাত্র প্রশ্ন আবির্ভূত হবে, এটাও কি সম্ভব? জি হ্যাঁ, এমনই এক রহস্যে ভরা ভয়ঙ্কর সুন্দর ঘটনা পাঠাচ্ছি আমি অনিমেষ চ্যাটার্জি। তবে ঘটনা শুরু করবার আগে বলতে চাই যে ভাই, আপনি যেভাবে আমার এক্সরসিজম অফ হানশিকা মিত্র গল্পটি শেয়ার করেছিলেন, আমি এক প্রকার হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি যখন আমার ভার্সিটির ল্যাবে বসে বসে শুনছিলাম আপনার কণ্ঠটা, ঠিক তখন মনে হচ্ছিল আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো আবারও আমার কাছে একেবারে জীবন্ত হয়ে উঠেছে। আমি শুধু ভাবছিলাম, একটা মানুষ কিভাবে পারে এত সুন্দরভাবে একটা ঘটনাকে ফুটিয়ে তুলতে? আপনার কণ্ঠ, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর একই সাথে এক এক সময় এক এক মানুষের কণ্ঠ এবং প্রেতের কণ্ঠ শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আমি নিজেও কল্পনা করতে পারিনি এতটা সুন্দর হবে সেই ঘটনা দুটি। আরো বেশি আনন্দিত হয়েছিলাম তখন যখন আপনি আমাকে ইমেল করলেন যে আমার সাথে ঘটে যাওয়া আরো দুটি ঘটনা আপনি শোনাতে চান আপনার শ্রোতা বন্ধুদের সাথে। আমি আপনার উপর ভালোবাসা রেখে আজ আবারও লিখতে বসেছি। আজ এমন এক অদ্ভুত ঘটনা জানাতে চলেছি যা আমার কাছেও এক প্রকার রহস্য হয়ে থেকে গিয়েছে। শুরু করি তাহলে আমার ঘটনাটা আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। হঠাৎ একটা অদ্ভুত স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নটা এমন ছিল যে আমি খুব অন্ধকার এক রাতের বেলা এক পরিত্যক্ত বিল্ডিং এ ইনভেস্টিগেশনে গিয়েছি। বিল্ডিংটা ছিল 3 তলা বিশিষ্ট বিল্ডিংটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে গিয়েছিল, যাকে বলে গত 50 বছরও এই বাড়ির আশেপাশে কেউ আসেনি। বাড়ির চারিপাশে সবুজ সবুজ শ্যাওলা ঘিরে ধরেছে, জানালার কাঁচগুলো ভেঙে গিয়েছে, আর দেখে বোঝা যাচ্ছে এখানে প্রেত আত্মাদের বসবাস আছে। আমি বাড়ির ওপরের দিকে তাকালাম, দেখলাম 3 তলা জানালার কাঁচের ফাঁক দিয়ে দুটো চোখ তাকিয়ে আছে। মনে হচ্ছে কেউ যেন উকি মেরে আমাকে দেখছে। আমাকে দেখা মাত্রই সরে গেল সে অদ্ভুত চোখ দুটো। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাড়ির উপরের দিকে। আমার হাতে টর্চ লাইটটা জ্বালিয়ে দিলাম। দেখলাম বাড়ির সিঁড়িতে রক্তের ছোপ ছোপ দাগ। মনে হচ্ছে একটু আগে কাউকে এখানে মার্ডার করা হয়েছে। এরপর আমি আর দেরি না করে উপরের দিকে উঠে গেলাম। 1 তলা উঠেছি মাত্র, হঠাৎ 1 তলার দরজার সামনে দাঁড়াতেই লক্ষ্য করলাম দরজাটা আপনা আপনি খুলে গেল। মনে হলো কেউ যেন আমাকে স্বাগতম করছে এই বাড়িতে ঢোকার জন্য। আমি কিছুটা ইতস্তত বোধ করছিলাম, তারপরেও নিজের উপরে কিছুটা কনফিডেন্ট হয়ে ঢুকে পড়লাম ভেতরে। ঢুকে রীতিমতো বাজে একটা গন্ধে আমার নাকে আসলো। গন্ধটা এতটাই বিশ্রী ছিল যা আমি বলে বোঝাতে পারবো না। আমি সেই বাসায় ঢুকে লক্ষ্য করলাম দিন হয়ে গেছে। খুব অবাক হয়ে গেলাম। আমি তো একটু আগেও ঘুটঘুটো অন্ধকার দেখলাম, তাহলে এটা কি করে সম্ভব? এই বাসাটা ঢোকা মাত্র চারিদিকে রোদের আলো ঢুকছে।
এটা কিভাবে সম্ভব? আমার আর বোঝার বাকি রইল না। এই বাড়ির প্রেতগুলো এসব আমাকে দেখাচ্ছে, ভুলভাল ভ্রান্তি দেখাচ্ছে। আমি জানি এসব কিচ্ছু নয়, এটা সম্পূর্ণ মায়া, ভ্রান্তি, কুহক, আর কিচ্ছু নয়। আমার মস্তিষ্ক নিয়ে খেলছে তারা এখন। আমি সব চিন্তা বাদ দিয়ে আবারও একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমি দেখলাম এই বাসাটা 3 রুমের বাসা। আমি ধীরে ধীরে এগোচ্ছি একটা রুমের দিকে। একটা রুমে গিয়ে রীতিমতো থমকে গেলাম। রুমে ঢুকিয়ে দেখলাম হবু আমার নিজের চেহারার মতোই দেখতে 3 জন অনিমেষ চ্যাটার্জি দাঁড়িয়ে আছে। আর আমার দিকে তাকিয়ে 3 জন ব্যক্তি একসাথে বলে উঠল, অনিমেষ, চিনেছিস সবাই? বলতো আমি কি? আমি রীতিমতো ওই সময় ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম প্রেতগুলো আমার রূপ ধারণ করে আমাকে ভয় দেখাচ্ছে। আমি দ্রুত মঞ্চ পাঠ করা শুরু করলাম। হঠাৎ লক্ষ্য করলাম ওই প্রেত 3টা অট্ট হাসি দিয়ে বলল, কোনো লাভ হবে না, আজকে তোর ওই মঞ্চ আমাদের কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমি দ্রুত ওই রুম থেকে বেরিয়ে গেলাম। বুঝতে পারছিলাম অতিরিক্ত পর্যায়ে শক্তিধর কেউ অবস্থান করছে রুমের ভেতরে। আমি রুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে কোথায় যেন হাওয়ার সাথে মিলিয়ে গেল সেই 3 জন অনিমেষ চ্যাটার্জি। এরপর আমি আরেকটা রুমে ঢুকলাম। রুমে ঢোকা মাত্রই কেমন যেন রুমটা শীতল হয়ে আসলো। মনে হচ্ছে এই রুমে একটু আগে তুষারপাত হবে। রুমে কোনো প্রেত দেখতে না পেলেও একটা নুপুরের আওয়াজ হচ্ছিল রুমের ভেতরে। মনে হচ্ছিল কেউ নুপুর পরে নাচছে এই রুমের ভেতরে। আমি রুমে ঢুকে ধীরে ধীরে এপাশ ওপাশ দেখছি। হঠাৎ ফিল করলাম কেউ আমাকে পেছন থেকে স্পর্শ করলো। আমি পেছন ফিরে তাকালাম। দেখলাম একটা কালো আবব আমার ঠিক মুখের সামনে দাঁড়িয়ে আছে আর খিলখিল করে হেসে বলল, অনিমেষ, তোর দিন শেষ। তুই এমন এক জায়গায় এসে পড়েছিস যেখানে ঢোকাতে চায় কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। অনিমেষ, প্রস্তুত হয়ে যা তোর মৃত্যুর জন্য। আমি লক্ষ্য করলাম আবরটা ধীরে ধীরে বিশাল দেখে এক অববে পরিণত হলো। দেখতে মনে হলো নিমিষেই আমাকে ঘিরে ফেলবে। আমি স্পষ্ট অনুভব করতে পারলাম অবরটা আমার হাত খুব শক্ত করে ধরে ফেলেছে। তার হাতটা এতটাই গরম ছিল যে মনে হচ্ছিল কোনো আগুন আমাকে চেপে ধরেছে। আমি আর আমার হাতটা নাড়াতে পারছিলাম না। আমি আমার মঞ্চ পাঠ করে যাচ্ছি আর ধীরে ধীরে বুঝতে পারছিলাম সে হাতটা আমাকে ছেড়ে দিচ্ছে। আমি রীতিমতো হাঁসফাঁস করছিলাম ভয়। আমি আর দেরি করলাম না। আমি বুঝতে পারছিলাম ওই রুমে আর বেশিক্ষণ থাকলে আমি মারা যেতে পারি। আর দেরি না করে রুম থেকে বেরিয়ে যাই। আর তখনই বুঝলাম চারিদিকে আমারও অন্ধকার হয়ে গেছে। এখন আর দিনের আলো নেই। অর্থাৎ প্রেতগুলো আমাকে সময় নিয়ে ভয় দেখাবার চেষ্টা করছিল। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, হাতে টর্চ হাতে নিয়ে এপাশ ওপাশ ঘুরছি। আবারও বাসার একদম মেইন দরজার দিকে যাচ্ছি। ঠিক তখনই যা দেখলাম তা দেখবার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। টর্চের আবছা আবছা আলোয় আমি দেখলাম একটা অঘরী বাবা সামনে দাঁড়িয়ে আছে। একদম খালি গা, পরনে লাল রঙের একটা ছোট্ট প্যান্ট। কুচকুচি কালো হয়ে গেছে সে লোকটা এবং সারা শরীরে বালু আর বালু। মাথায় বিশাল বড় বড় চুল আর জট বাকি আছে, মুখ ভর্তি দাড়ি। একটা নর কঙ্কালের মাথার খুলি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই কঙ্কালটার মাথা থেকে রক্ত চুয়ে চুয়ে মেঝেতে পড়ছে আর পুরো মেঝে রক্তে লাল হয়ে গেছে। আর আমার এখনো মাঝে মাঝে ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই বিষয়টা ভাবলে আমি একটু ভালো করে টর্চটা লোকটার মুখের উপরে মারতে আমার শরীরটা রীতিমতো ঠান্ডা হয়ে আসলো। আমার বুকের ভেতরটা হঠাৎ করে ধক করে উঠলো। আমি স্পষ্ট দেখতে পেলাম আরে ওটা তো কাশীনাথ তান্ত্রিক দাঁড়িয়ে আছে, আমার জীবনে একমাত্র ভয়ঙ্কর শত্রু। এই কাশীনাথ তান্ত্রিক আমার জীবনে একমাত্র ব্যক্তি যিনি কিনা আমাকে আমার স্বপ্নে এসে হুমকি দিয়ে গিয়েছিল যে সে আমাকে নজরে নজরে রাখবে এবং আজীবনের জন্য আমার শত্রু হয়ে যাবে এবং সময় মতো তার প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। আমি কাশীনাথকে শেষ একবারই স্বপ্ন দেখেছিলাম যখন হানসিকা নামের সে মেয়েটাকে আমি কাশীনাথ তান্ত্রিকের কালো জাদুর হাত থেকে রক্ষা করেছিলাম। আজ
এতগুলো দিন পর আবারও দেখলাম কাশীনাথ তান্ত্রিককে, কিন্তু তার এমন ভয়াবহ রূপ দেখে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। আমি আমার জীবনে কোনোদিন একটা প্রেতকে দেখে এতটা ভয় পাইনি যতটা ভয় পেয়েছিলাম সেদিন কাশীনাথ তান্ত্রিকের সে ভয়ঙ্কর চোখগুলো দেখে। যাই হোক, আমি দেখলাম কাশীনাথ তান্ত্রিক নামের সে বৃদ্ধ একদম ভাবলি শূন্য হয়ে দাঁড়িয়ে আছে, যেন চোখে মুখে কোনো প্রাণ নেই। খুব উদাস একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না আমার সাথে, আমার দিকে শুধু এক শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তাকে কিছু বলতে যাব, লক্ষ্য করলাম আমার মুখ আটকে গেছে, যেন অলৌকিক শক্তিতে আমার বুক আটকে দিয়েছে কেউ। মনে হচ্ছিল আমার বুকে কেউ সুপার গ্লুতে রীতিমতো আটকে দিয়েছে। আমি দেখলাম কাশীনাথ তান্ত্রিক ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, কিন্তু অদ্ভুতভাবে তার হাত পা কিছুই নড়ছে না, কিন্তু তার শরীর আমার দিকে ঠিকই এগিয়ে আসছে। আমার খুব কাছাকাছি আসতেই আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আমি লক্ষ্য করলাম আমার মাথার ভেতরটা কেউ যেন প্রবেশ করেছে আর বলছে, অনিমেষ চ্যাটার্জি, কেমন আছো তুমি? আমি জানি তুমি যা দেখছো তা তুমি কোনোদিন দেখতে চাওনি, এমনকি কল্পনাও করতে চাওনি। আমি জানি তোমার জীবনের সবচাইতে বড় শত্রুর নাম এই মুহূর্তে কাশীনাথ তান্ত্রিক। কেননা তুমি আমার রহস্য, আমার এতদিনের পরিশ্রম সব ধূলিসাৎ করে দিয়েছিলে। আমি জানি তুমি আমাকে অনেক ভয় করো, অনেক অনেক বেশি ভয় করো। আর ভয় করারই কথা, কেননা আমি তো সে যাকে তুমি পাবে না কখনো সামনে। আমি তোমাকে বেশিরভাগ সময় স্বপ্নে দেখা দেব, কিন্তু আমি আজ তোমাকে যা বলবো তা তোমাকে মেনে চলতেই হবে। আর যদি তুমি আমার কথা অমান্য করো তাহলে তুমি ভুগবে হানশিকার মতো। আর তুমি কিন্তু জানো আমি কে। আমি যদি তোমার স্বপ্ন একবার ধরে ফেলি, তুই স্বপ্নের জগতে আটকে যাবে হানশিকার মতো। আমি চাই না তোমাকে এখনই শেষ করে দিতে, আমি চাই না তুমি তাড়াতাড়ি বিনাশ হয়ে যাও। তোমাকে আমি ধীরে ধীরে শেষ করবো অনিমেষ। তুমি আমার সবচেয়ে বড় শত্রু, আমার অনেক বছরের সাধনা, আমার অনেক বছরের রহস্য তুমি এক রাতে ফাঁস করে দিয়েছ। তোমাকে আমি এত সহজে ছাড়বো না অনিমেষ, এত সহজে আমি ছাড়বো না। আমি কাশীনাথ তান্ত্রিকের মুখে এসব কথাগুলো শুনে রীতিমতো ভয় ঘেমে উঠেছিলাম। আমি মনে মনে বললাম, আমাকে কি করতে হবে বলুন না। কাশীনাথ তান্ত্রিক আমার মস্তিষ্কের ভেতরে অবস্থান করছেন এখন। তিনি ফিসফিস করে বললেন, অনিমেষ, তোমাকে এখন থেকে। ঠিক এই পর্যন্ত বলতে হঠাৎ করে লক্ষ্য করলাম আমার চারদিক যেন বদলে যেতে শুরু করলো। আমি লক্ষ্য করলাম বিল্ডিংটা বদলে যেতে শুরু করেছে। সামনে দাঁড়িয়ে থাকা কাশীনাথ ধীরে ধীরে হাওয়ার সাথে মিলিয়ে যেতে শুরু করেছে, সবকিছু যেন ফেটে যাচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম একটা ব্যস্ত রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, রোদ ঝলমল করছে চারিদিকে। হঠাৎ করে আমি দেখলাম একটা গাড়ি এসে আমাকে চাপা দিতে আসছে, আর সাথে সাথে সবকিছুই অন্ধকার হয়ে আসছে, চারিদিকে শূন্যতা বিরাজ করছে। আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন এবার ভেঙে পড়তে শুরু করেছে। আমি লক্ষ্য করলাম আমার চারিদিকে পরিবেশটা ধীরে ধীরে ফেটে যাচ্ছে, ঠিক যেন ভূমিকম্প হলে যেভাবে চারিদিকে ধসে পড়ে ঠিক সেরকম। আর বোঝার বাকি রইল না, আমি ঘুম থেকে জেগে উঠতে শুরু করেছি। মাথার ভেতর থেকে ফিস ফিস করে বারবার কি যেন বলছে কাশীনাথ তান্ত্রিক। আমি বললাম, আমি শুনতে পাচ্ছি না কাশীনাথ, আরো জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না, জোরে বলুন। ঠিক এমন সময় জোরে জোরে আমার বাড়ির মেইন গেটের বাড়ি দেওয়ার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে মোটামুটি ধরফর করে উঠে পড়েছিলাম। উঠেই বুঝলাম আমার সারা শরীর রীতিমতো ঘামে জবজব করছে।
মাথাটা খুব ব্যথা করছিল। আমার মাথার পাশে পানির বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি গিলে ফেললাম। এরপর আমি আমার চশমাটা হাতে নিয়ে বিছানা থেকে নেমে পড়লাম। আর নেমেই আমার কেমন জানি একটা কথায় মাথায় আসছিল, আমি কাশীনাথ তান্ত্রিককে কেন দেখলাম, কি তার রহস্য? আর স্বপ্নের ভেতরে আমি কেন তাকে ভয় পেয়ে গেলাম? আমি তো তাকে ভয় পাওয়ার মতো মানুষ নই। তাহলে কি কাশীনাথ তান্ত্রিক আমার মস্তিষ্কের উপরে প্রেশার দিচ্ছে, আমাকে ভয় পেতে বাধ্য করছে? নাকি সে এমন কিছু করছে যার কারণে মাথার ভিতরে ভয়ের এক অন্যরকম অনুভূতি হচ্ছে, কিন্তু আদতে আমি ভয় পাচ্ছি না? আসলে কি তাই? এত কিছু চিন্তা একসাথে করতে করতে আমার মাথাটা কেমন যেন আবারও ঝিমঝিম করতে শুরু করলো। আর ঠিক সেই সময় আমার মেন গেটের বাড়ি দেওয়ার একটা শব্দে আমার সম্মোহন ফিরে এলো। চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলাম। এবার আর দেরি না করে আমার বাসার সামনে যে ব্যালকনিটা আছে সেখানে দেখলাম নিচে কে এসেছে। দেখলাম এক ভদ্রলোক ঘুরঘুর করছে বাসার গেটের সামনে। আমি আর দেরি না করে নিচে নেমে এলাম। এসে দরজা খুলবো এমন সময় আবারও গেটে জোরে জোরে কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। আমি দরজাটা খুলে ফেললাম। খুলে দেখলাম সামনে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক এক ভদ্রলোক। ভদ্রলোকের মাথায় কোনো চুল নেই, মুখে কাঁচা পাকা দাড়ি, চোখগুলো খুব গভীর আর একই সাথে চোখের নিচে কালি পড়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে সে ইনসমনিয়ায় আক্রান্ত কোনো এক রোগী। রাতে ঘুমোতে পারে না। বোঝা যাচ্ছে একেবারে শরীরটা কোন এক অজানা কারণে ভেঙে পড়েছে। কিন্তু এইটা বোঝা যাচ্ছে যে সে একজন সুঠাম দেহের অধিকারী। পরনে কালো প্যান্ট আর সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে এবং বেশ টাইট করে পরে আছে সেই জামাটা। আমি সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে বললাম, জি বলুন, এভাবে করে দরজা ধাক্কা দিচ্ছেন কেন? আসছি তো। লোকটা গম্ভীর আর একই সাথে উদাস ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে বলল, অনিমেষ চ্যাটার্জি। আমি বললাম, জি বলছি, কে আপনি? লোকটা একটু চুপ হয়ে গেল এবং অনেকটা হতাশা নিয়ে বলল, আপনি আমাকে চেনেন অনিমেষ? আমি বললাম, দেখুন, হতে পারে আমি আপনাকে চিনি, আর এমন হওয়াটা কিন্তু স্বাভাবিক বিষয়। পৃথিবীটা খুবই ছোট একটা জায়গা, এখানে অনেক মানুষের সাথে আমরা চলাফেরা করি, হতেই পারে আপনার সাথে আমার পরিচয় ছিল। তা আপনার নাম কি? লোকটা আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি কি সত্যি আমাকে চিনছেন না? এবার আমি একটু চিন্তিত হয়ে পড়লাম, কারণ লোকটাকে আসলে আমার একটু চেনা চেনা লাগছে, আমার একই সাথে অচেনা লাগছে। আমি আবারও বললাম, জি না, আমার তো মনে পড়ছে না। লোকটা বলল, আমি সাবেক এনকাউন্টার স্পেশালিস্ট সঞ্জয় সিং, ইন্ডিয়ান পুলিশ ডিপার্টমেন্ট। চিনেছেন আমাকে? এবার আমি রীতিমতো থমকে গেলাম, আর পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমার মনে আছে 5 বছর আগে উনি যেদিন আমাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছিলেন, ওই দিন আমাকে কতটা খারাপ ব্যবহার করেছিলেন, আমাকে চড় মেরেছিলেন, কতটা খারাপ ভাষায় কথা বলেছিলেন, আমার এখনো মনে আছে। ওই দিনটা আমি কোনো দিন ভুলতে পারবো না। ওই দিন আমার সাথে কি করেছিলেন এই ব্যক্তিটি? মূলত আমার নামের সাথে কাকতালীয় ভাবে একজন সন্ত্রাসীর নামের মিল থাকার কারণে আমাকে ধরে নিয়ে গেছিল এই সঞ্জয় সিং। এরপর আমার উপরে করেছিলেন অত্যাচার, নির্মম অত্যাচার। পুরো বিষয়টা ভাবলে আজও কেমন যেন ডিপ্রেশনে চলে যায়। যাই হোক, আমি সঞ্জয়কে বললাম, ও আপনি? জি বলুন, হঠাৎ কি মনে করে এখানে এসেছেন? আজকেও কি আমাকে থানায় যেতে হবে নাকি? হ্যাঁ। সঞ্জয় তখন বললেন, ছি দাদা, এসব কি বলছেন আপনি? আমি আপনাকে একটু আগে কি বললাম, মাথায় আছে তো নাকি? আমি এখন সাবেক এনকাউন্টার স্পেশালিস্ট। আমি এখন আজীবনের জন্য সাসপেন্ড হয়েছি, সাসপেন্ডেড একজন পুলিশ অফিসার। আমি বললাম, বুঝতে পারছি, তো বলুন কি মনে করে হঠাৎ করে আমার কথা মনে পড়লো আপনার? সঞ্জয় তখন বললেন, দাদা আসলে ওই দিনের জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন ওই দিনের জন্য। আমি আসলে একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি বললাম, কি বিপদ? সঞ্জয় তখন বলে উঠল, আসলে বিষয়টা ওই প্রেত ঘটিত। আসলে আমি নিজেও একটু কনফিউজড, কারণ এই ভূত, প্রেত, শয়তান, কালো জাদু এসব একেবারে আমি বিশ্বাস করি না, বুঝলেন। তারপরেও মনে হলো আপনি যেহেতু একজন প্রেত সাধক, তাই আপনার কাছ থেকে হয়তো বা এর সমাধান পাওয়া যাবে। এই কথাটা শুনে আমি রীতিমতো বিরক্ত হয়ে গেলাম, আর বিরক্ত নিয়ে বললাম, আপনাকে কে বলেছে আমি প্রেত সাধক? প্রেত সাধক মানে বোঝেন আপনি? প্রেত সাধক বলতে তান্ত্রিক বোঝায়। আমি কোনো তান্ত্রিক নই, আমি একজন প্রফেসর,
পদার্থ বিজ্ঞান পড়াই, আর পাশাপাশি আমি ভূত প্রেত বিষয় নিয়ে বিশ্লেষণ বা গবেষণা করি। আর কখনো কখনো ইনভেস্টিগেশন বা প্যারানর্মাল কোনো কেস এলে আমি সেখানে অবশ্যই যাই, এবং এটা আমার এক প্রকার হবি বলা যেতে পারে। আমি কোনো পেট সাধক নই, আশা করি বুঝতে পেরেছেন আপনি। সঞ্জয় তখন বলল, জি বুঝতে পেরেছি, আসলে ব্যাপারটা আমি ওভাবে বোঝাতে চাইনি স্যার। আমি বললাম, আমি বুঝতে পেরেছি আপনি কিভাবে বোঝাতে চেয়েছেন, আর আপনি তো নিজে ভূত প্রেত আত্মা এসব বিশ্বাস করেন না, আপনার হেল্প আমি কিভাবে করব? সঞ্জয় এবার একটু লজ্জা পেয়ে গেল আর কাঁচুমুচু হয়ে বলল, অনিমেষ স্যার, আমি বুঝতে পেরেছি আপনি এখনো আমার উপর রেগে আছেন, কিন্তু স্যার স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন স্যার। আমি আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি স্যার। স্যার আমার জীবনটা পুরোপুরি বদলে গেছে স্যার, প্রতিটা দিন আমার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে স্যার। আমাকে আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমাকে বাঁচান। এই বলে সঞ্জয় রীতিমতো হাও মাও করে কান্নাকাটি করা শুরু করে দিল। আমি এই দৃশ্যটা দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেছিলাম। এমন দুর্দান্ত অসাধারণ একজন শক্তিশালী লোক কিভাবে এত দ্রুত দুর্বল হয়ে পড়লেন, আর ভাবছিলেন মানুষটা কতটা দুর্বল হয়ে পড়লে আমাকে স্যার বলে অভিবাদন করছেন, যে কিনা আমাকে রীতিমতো থাপ্পড় মেরেছিলেন সেদিন। আর সেই মানুষটা হাত জোর করে ক্ষমা চাইছেন এবং আমাকে স্যার বলছেন। আমি সত্যি ওদিন অবাক হয়ে গেছিলাম। এবার আমি একটু সিরিয়াস হয়ে বললাম, আচ্ছা আচ্ছা এমন করবেন না, আপনি হাত জোর করছেন কেন? শান্ত হন, শান্ত হন সঞ্জয়। সঞ্জয় কিছুটা কান্না থামিয়ে বলল, স্যার একমাত্র আপনি আমার সম্বল, আপনি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না স্যার। স্যার আমাকে ফিরিয়ে দিবেন না, এই অধমকে ফিরিয়ে দিবেন না স্যার, আমি আজ একেবারে বদলে গেছি স্যার। এই বলে সঞ্জয় রীতিমতো আমার পায়ের কাছে এসে আমার পা চেপে ধরলো আর বলল, স্যার স্যার আপনি আমাকে উদ্ধার করবেন স্যার, আমি আর যে পারছি না। আমি অনেক মানুষের কাছে গেছি স্যার, কেউ আমাকে সুস্থ করতে পারেনি স্যার। আমি আরো কিছু সময় থাকতে চাই পৃথিবীর বুকে, স্যার আমাকে ফিরিয়ে দিবেন না, আর কোনোভাবে ফিরিয়ে দিবেন না। আমার তখন আমার বাবার কথা মনে পড়ে গিয়েছিল। ঠিক এভাবে আমার বাবার পায়ের কাছে এসে লোকজন তাদের সমস্যা নিয়ে আসতেন, আর বাবা কোনোদিন কোনো মানুষকে ফিরিয়ে দেননি। এমনকি তার একজন শত্রু ছিলেন যিনি শেষ বয়সে আমার বাবার কাছে এসেছিলেন সুস্থতার জন্য। আমার বাবা তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। আমার বাবা আমাকে প্রায় বলতেন, শোনো অনিমেষ, ক্ষমা এমন এক শক্তিশালী জিনিস যা সবার মধ্যে থাকে না। ক্ষমা হলো সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নিয়ামত, এই পৃথিবীর সবচাইতে বড় শক্তিশালী জিনিস। এই শক্তির কাছে অনেক বড় বড় শক্তি হার মেনে নেয়। আমার বাবার কথাটা মনে পড়তেই আমি সাথে সাথে সঞ্জয়কে মাটি থেকে উঠিয়ে আমার বুকে জড়িয়ে ধরে বললাম, সঞ্জয় আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি সঞ্জয়, আপনি শান্ত হন, আমি আছি তো, আমি আপনাকে হেল্প করব, আপনি শান্ত হন, প্লিজ শান্ত হন, কান্না করবেন না প্লিজ, আপনার মতো এত শক্তিশালী মানুষ এভাবে কাঁদে না, আপনি শান্ত। সঞ্জয় কাঁদো কাঁদো হয়ে বলল, সত্যি আপনি আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। সঞ্জয়কে দেখে বোঝা যাচ্ছিল সে পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কোন এক অজানা যন্ত্রণা তাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। তা না হলে এমন অসম্ভব সাহসী বীর সঞ্জয় সিং এক সময়ের প্রতাপশালী এক এনকাউন্টার স্পেশালিস্ট কিভাবে আজকে এমন ভয়াবহ দশা হতে পারে? আমার জানা মতে তার নাম শুনলেই নাকি এলাকার সন্ত্রাসীরা রীতিমতো থরথর করে কেঁপে উঠত। আজ তার এতটা ভয়াবহ অবস্থা, হায় ভগবান। আমি বললাম, অবশ্যই আপনি কাঁদবেন না, আপনি ভেতরে আসুন, আমি আপনার সব ঘটনা শুনবো, আপনি সব বলবেন, কথা দিচ্ছি আমি আপনার সাথে আছি। সঞ্জয় এবার তার চোখের পানি মুছতে মুছতে বললেন, সব ভগবানের কৃপা। এই বলে ধীরে ধীরে আমার সাথে আমার বাড়িতে প্রবেশ করলেন। আমার বাড়িটা মূলত 5 রুমের ডুপ্লেক্স বাড়ি। পুরো বাড়িটা মূলত আমি নিজেই করেছিলাম। নিচে ড্রয়িং রুম আর কিচেন, আর উপরে আমার শোবার ঘর, আর সামনে একটা বড় লন আছে। এই লনে বসে বসে আমি মূলত আমার টাইম পাস বা চা কফি খাই, আর ডায়েরিটা নিয়ে বসে বসে পড়ি। কখনো কখনো উদাস মনে আনসলভ কেসগুলো ঘাটাঘাটি করি। আমি সঞ্জয়কে আমার ড্রয়িং রুমে বসতে বললাম। সঞ্জয় খুব উদাস ভঙ্গিতে বসলো ড্রয়িং রুমের সোফায়। আমি জিজ্ঞেস করলাম, কি খাবেন, চা না কফি, কোনটা দেবো? সঞ্জয় বললেন, চা হলে ভালো হবে স্যার। আমি বললাম, বসুন না, আমি দিচ্ছি।
আসলে কাজের ছেলে নেই তো, সব নিজে নিজে করতে হয় বুঝলেন। অবিবাহিত মানুষ হলে যা হয় আর কি। সঞ্জয় আর কিছুই বলল না, চুপচাপ করে বসে আছে ড্রয়িং রুমে। আমি আর কথা না বাড়িয়ে চলে গেলাম চা বানাতে। চা বানিয়ে নিয়ে এসে আমি দেখলাম সঞ্জয় কার সাথে যেন বিড়বিড় করে কথা বলছে আর বারবার হাতে পা ঝাঁকে দিচ্ছে। মনে হচ্ছে ওর শরীরের ভেতরে কেউ ওকে জোর করে কষ্ট দিচ্ছে। আমি বিষয়টা বুঝেও না বোঝার ভান করে ওর সামনে এক কাপ চা রেখে বললাম, সঞ্জয় এই নিন চা। সঞ্জয় আমাকে দেখে রীতিমতো হক চুকিয়ে গেল আর বলল, ধন্যবাদ অনিমেষ স্যার। আমি আমার সোফায় পায়ের উপর পা তুলে বসে চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, শুনুন সঞ্জয়, আমি জানি আপনি ভয়াবহ কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর এই কষ্ট আপনি কাউকে শেয়ার করতেও পারছেন না। আমি এও জানি আপনি আপনার কৃতকর্মের জন্য অনুতপ্ত। আমি ক্ষমা করে দিয়েছি আপনাকে। আপনি নির্দ্বিধায় আপনার সমস্যার কথা আমাকে পুরোপুরি শেয়ার করতে পারেন। সঞ্জয় চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আমি আপনার বেশি সময় নষ্ট করব না, আমি মূল ঘটনায় সরাসরি চলে যাব। আমি বললাম, বেশ তো, শুরু করুন না। পুরো ডিটেলসে বলবেন, একদম গোড়া থেকে বলবেন, এতে আমার বুঝতে সুবিধা হবে। এই বলে আমি ব্যানসনের প্যাকেট থেকে একটা ব্যানসন মুখে ধরিয়ে সিগারেটটা ধরালাম, আর ওদিকে সঞ্জয় চায়ে চুমুক দিয়ে বলা শুরু করলো, স্যার ঘটনায় যাওয়ার আগে আপনাকে আমার সম্পর্কে ছোট্ট করে বলতে চাই। আমি ছোটবেলা থেকে একটু ডান পিটে স্বভাবের একটা মানুষ ছিলাম। স্যার আমি আমার জীবনে করিনি এমন কিছু নেই, সব রকম খারাপ কাজ করেছি। মদ্যপান, জুয়া, নারীবাজি, সব রকম কাজ করেছি। প্রচন্ড সাহস কাজ করতো ছোটবেলা থেকে। কিন্তু আমার বড় ধরনের খারাপ একটা স্বভাব ছিল কি জানেন, মিস জাজমেন্ট করা। অর্থাৎ কখনো কখনো আমি মানুষকে আমি নিজ থেকে ভুল বুঝতাম। মানে বিষয়টা অনেকটা এরকম যে আমি জানি যে বিষয়টা সত্যি নয়, আসল সত্যিটা ভিন্ন। তারপরেও আমার নিজের অভিমতকে সত্য বানানোর জন্য সেই বিষয়টাকে চেঞ্জ করার চেষ্টা করতাম। আমি জানি আপনার বুঝতে একটু কষ্ট হচ্ছে, একটু বুঝে বললে স্যার আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনার মনে আছে আপনাকে কেন আমি ধরে নিয়ে গেছিলাম ওই দিন থানায়? কারণ আমার কাছে এনকাউন্টার একটা অর্ডার ছিল। আমি কিন্তু জানতাম যে খুনটা আপনি করেননি। আপনি ওই দিন বারবার আমাকে বলছিলেন যে আপনি খুনি নন, কিন্তু কেন যেন আমার শান্তি লাগছিল জানেন আপনাকে খারাপ ভাষায় কথা বলতে। মনে হচ্ছিল আরো একটু কষ্ট দিই, আরো একটু কষ্ট দিই, কষ্ট দিতে দিতে আপনাকে আহত করে ফেলবো। নিশ্চয় মনে আছে রিমান্ডে বসে যখন আপনাকে কষে একটা চড় দিয়েছিলাম আপনার গালে, তখনই আপনি আমার দিকে তাকালেন এক অদ্ভুত দৃষ্টিতে। আপনি জানেন স্যার ঠিক ওই মুহূর্তে না আমি আর পারছিলাম না আপনাকে কষ্ট দিতে। আমার হাত পা মুহূর্তে ঠান্ডা হয়ে গেছিল, কেমন যেন ভার হয়ে গেছিল, অসার বলে না, মানে মনে হচ্ছিল যেন আমার সবকিছু আমার শরীর অবশ হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছিল স্যার। আর মানে একই সাথে আপনার চেহারার ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন দেখেছিলাম, আপনার চোখের দৃষ্টি স্যার। আরে বাবারে বাবা, ওই ভাবলে আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে স্যার। এই দেখুন না এখনো গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি স্তব্ধ হয়ে গেছিলাম, আপনার চোখের ভিতরে আমি এক অন্য জগৎ দেখেছিলাম স্যার। কিছু মুহূর্তের জন্য যা দেখে আমি একদম নীরব হয়ে গেছিলাম। হঠাৎ করে আমার ভিতরে শয়তানটা বেরিয়ে গেল। মনে আছে নিশ্চয়ই আমি আপনার চোখের দিকে তাকানোর ঠিক 10 সেকেন্ডের ভিতরে আপনাকে হাজত থেকে বের করে নিলাম আর বলেছিলাম, আপনি চলে যান, আমরা আসল খুনিকে পেয়ে গেছি। আমার না এই এনকাউন্টার কিলিং করতে করতে এমন একটা স্বভাব হয়ে গেছিল যে আমি কাউকে কষ্ট দিতে না পারলে স্যার ঠিক থাকতে পারতাম না। মানুষের কষ্টে আমার অনেক শান্তি লাগতো। ধীরে ধীরে সময় চলে যায় আর স্যার আমি আবিষ্কার করি আমি একে বিরল রোগে আক্রান্ত হয়েছি। রোগটার নাম স্যাডিজম। যে রোগে আক্রান্ত হলে রোগী অন্যকে কষ্ট দিয়ে কিংবা অপরের দুঃখ কষ্ট দেখে প্রচন্ড আত্মতৃপ্তি অনুভব করে। কিন্তু যখন আমি এই বিষয়টা আবিষ্কার করেছিলাম স্যার, ততদিনের সময় অনেক পেরিয়ে গেছে। অনিমেষ চ্যাটার্জি, আপনাকে ওই দিন থানা থেকে ছেড়ে দেবার পর 3 মাস আমার উপর তেমন কোনো এনকাউন্টার অর্ডার আসেনি। প্রায় 3 মাস পর আমার বস জানালো এক অদ্ভুত কেসের কথা। আর মূলত এই কেসটা থেকে আমার ঘটনা শুরু। এই কেসটা মূলত কালো জাদুর উপরে ছিল। স্যার কোনো একদিন তার রুমে ডেকে পাঠালেন আমাকে। তখন আমি আমার ডিউটি শেষ করে বাড়ি ফিরবো এমন সময় আমার ফোনে বসের কল এলো। আমি ফোনটা ধরলাম। ও পাশ থেকে আমাকে বলা হলো ইমার্জেন্সি একটা কেস ফাইল করা হয়েছে, আমাকে তার রুমে যেতেই হবে। আমি বসের রুমে গিয়ে বসলাম। বস কিছুটা বিষণ্ণ এক চেহারা নিয়ে বলল,
সঞ্জয়, তোমাকে আমি চিনি গত 10 বছর যাবত। তোমার জীবনে এই 10 বছরে কম হলো 120-এরও বেশি আসামিকে তুমি এনকাউন্টার করেছো। তোমার অসাধারণ এই প্রতিভা আর একই সাথে অসাধারণ সাহস পুরো ডিপার্টমেন্টকে এক প্রকার অসাধারণ ভাবে রূপদান করেছে। আমি তোমাকে এই জন্য অনেক বেশি ভালোবাসি। আমি হাসি মুখে বললাম, ধন্যবাদ স্যার। বস এবার বললেন, কিন্তু সঞ্জয়, একটা বিষয় তোমাকে জানাতে চাই, আর তা হলো আজ এমন এক কেস আমি তোমাকে দিতে চলেছি যে কেসটা হ্যান্ডেল করাটা খুব রিস্কি হতে পারে তোমার জন্য। কারণ এই কেসে এমন কোনো প্রমাণ বা ক্লু কিন্তু আমার হাতে নেই, কিন্তু এই কেস হ্যান্ডেল তোমাকে করতে হবে। আমি কিছুটা কনফিউজ হয়ে বললাম, স্যার আপনি কি বলছেন বুঝতে পারছি না, আপনি ডেট বলুন না, সমস্যা নেই, আমি সবকিছুর জন্য প্রস্তুত। বস তখন বলল, আরো একটা এনকাউন্টার কিলিং মিশনে যেতে হবে তোমাকে। আমি হেসে বললাম, স্যার বিয়ে আর কেমন কি, এরকম বিষয় না, আপনি তো জানেনই আমাকে, আমি এই ব্যাপারে একেবারে এক্সপার্ট। বস এবার কিছুটা বিষণ্ণ হয়ে বললেন, বুঝতে পারছি, কিন্তু সঞ্জয়, তোমার এবারে যুদ্ধটা একজন কালো জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ানের বিরুদ্ধে করতে হবে। আমি শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, জি স্যার। কিন্তু এতটুকু বলতেই বস বলে উঠল, দেখো সঞ্জয়, আমি আগে বলেছি এই কেসের রিস্ক পুরোপুরি তোমার। আর কালো জাদুকর নিশ্চয় সহজ বিষয় না, তুমিও জানো, কারণ ভূত প্রেত তন্ত্র মন্ত্র এসব সায়েন্স কিন্তু বিশ্বাস করে না, কিন্তু এসবের অস্তিত্ব আছে এটা তুমিও জানো, আমিও জানি। আর তাই আমরা এই প্রথমবার এমন একটা বিষয়ের উপরে যুদ্ধে নামতে যাচ্ছি যার কোনো প্রমাণ নেই, নেই কোনো সামাজিক ভাবে ব্যাখ্যা, তারপরেও সেটাকে প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছ? আমি কিছুটা চিন্তিত হয়ে বললাম, স্যার আমাকে খুলে বলবেন কি বিষয়টা কি? বস কিছুটা চুপচাপ থেকে আবার বলতে শুরু করলো, ঠিক আছে শোনো তাহলে। দেখো, বেশ কয়েকদিন আগে এক লোক এসেছিল আমার কাছে, এসে বলল তার বাড়িতে নাকি একজন অদ্ভুত লোক উঠে এসেছে। সে নাকি সারাদিন বাসায় থাকে, বাসা থেকে বের হয় না। আমি বললাম, তাদের সমস্যাটা কি? বের না হলে সেটা তার ইচ্ছা। সেই ব্যক্তি আমাকে তখন জানায় যে সেই লোকটার বাসায় ঢোকার পর থেকে নাকি তাদের বাড়িতে অনেক রকমের অলৌকিক ঘটনা ঘটছে, যেমন বিভিন্ন সময় কালো কালো ছায়ামূর্তি দেখা যাচ্ছে, আবার কখনো কখনো দেখছে নাকি বাসার ভেতরে ছোট্ট একটা অট্টহাস, কখনো নুপুর পরে কেউ একজন হেঁটে যাচ্ছে, এরকম শব্দ হচ্ছে। অদ্ভুত ব্যাপার। আমি এসব অতিপ্রাকৃতিক ঘটনা শুনে বললাম, দেখুন এসব বিষয় থানা পুলিশ এসব কখনো বিশ্বাস করে না, এবং এসব বিষয় কখনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই। তখন সে ব্যক্তি আমাকে জানায় যে সে নতুন ভাড়াটিয়া নাকি একজন শয়তানের উপাসক। বিশ্বাস করবে না সঞ্জয়, আমি লোকের মুখে এসব কথা শুনে রীতিমতো হাসছিলাম এবং লোকটাকে বললাম, আপনি বাড়ি যান, এসব আমার কাছে বলে লাভ হবে না, ওই লোককে বাসা থেকে বের করে দিন, তাহলে তো আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। ওই লোকটা আর কিছু না বললেও ওই দিনের মতো চলে যায়। এরপর প্রায় 3 দিন পরের কথা, আবার ওই লোকটা আমার কাছে আসলো। আমি বললাম, আবার কি হলো, কি শুরু করেছেন আপনি? একের পর এক উদ্ভট বিষয় নিয়ে আমার কাছে আসছেন। তখন সেই লোকটা আমাকে বলল, দেখুন স্যার, আমি বা আমার নিজের বাড়িতে ওই লোকের থাকতে পারতাছি না, এই জন্য ওই শয়তানের উপাসক বা কালো জাদুকরে ফ্ল্যাটে গিয়েছিলাম এইটা বলতে যে আমার বাসাটা যেন ছেড়ে দেয়, কিন্তু গিয়ে যা দেখলাম স্যার, তাতে তো আমার শরীর গুলো আসছে। তখন আমি বললাম, কেন, কি দেখেছেন আপনি? লোকটা তখন বলল, স্যার ওই দিন ওই ফ্ল্যাটের সামনে দাঁড়াতে আমার শরীরটা ভারী হয়ে গেছিল, আর ফ্ল্যাটের সামনে ধোঁয়া উঠতেছিল। আমি ভেবেছিলাম হয়তোবা লোকটা কিছু একটা রান্না করতেছে, এই জন্য ধোঁয়া উঠতেছে। আমি দরজায় কড়া নাড়বো, এমন সময় লক্ষ্য করলাম ফ্ল্যাটের মেইন দরজাটা আবছা করে ভেসানো, আর আমি ধীরে ধীরে ফ্ল্যাটের দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ি। এরপর আমি ঘরে ঢুকতে একটা পচা গন্ধ আমার নাকে আসলো, আর গন্ধটা হলো রক্ত পচা গন্ধ। মানে কোনো মানুষের রক্ত যদি পচা যায় না, তখন যেরকম গন্ধ আসবে সেরকম গন্ধ, আর পুরো ফ্ল্যাটটা জুড়ে শুধু বংশপাটের আওয়াজ হচ্ছে। আমি তখন বুঝতে পারছিলাম সামথিং ইজ ভ্যারি রং। আমি কোনো আওয়াজ না করে ধীরে ধীরে ওই রুমে ঢুকলাম, আর বুঝতে পারলাম এই ফ্ল্যাটে একেবারে হন্টেড করে ফেলছে ওই লোক। পুরো বাসার ভেতরে অসংখ্য কালো কালো ছায়া মূর্তি দেখতে পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম ওই ফ্ল্যাটে বাজে কিছু করেছে। আমি ধীরে ধীরে এগিয়ে সে ফ্ল্যাটের রুমের দিকে যাচ্ছিলাম, যে রুম থেকে একটা আওয়াজ আসছিল, বঞ্চপাঠ করার অদ্ভুত আওয়াজ। আমি খুব পা টিপে টিপে এগিয়ে গেলাম,
দেখলাম তা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না স্যার। আমি জমেকে অদূরে দাঁড়িয়ে দেখলাম সে লোকটা আসন পেতে বসে আছে, আর তার সামনে একটা বড় পেয়ারা বাটি, সেখানে রক্ত একেবারে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে, আর পেয়ারা বাটির সামনে ছোট্ট বাচ্চার মাথার খুলি দেখে বোঝা যাচ্ছে বাচ্চাটাকে একটু আগে মেরে ফেলা হয়েছে, আর বাচ্চাটার বডির সে মাথাটা ঠিক পাশেই। আমার আর বুঝতে বাকি হলো না এই লোকটা পিশাচ সিদ্ধ হতে চলেছে। এই লোক বাচ্চাটাকে শয়তানের উদ্দেশ্যে বলে দিতে যাচ্ছে। আমি এই দৃশ্য দেখে আর দেরি না করে আমার পকেটে থাকা ফোনটা বের করে ছবি তুলে রাখি, এবং তারপর দেরি না করে দ্রুত ওই বাসা থেকে বেরিয়ে সরাসরি আপনার সামনে থানায় উপস্থিত হয়েছে স্যার। কারণ আমি জানি আমি যদি একটু দেরি করি তাহলে অনেক বড় বিপদ হতে পারে। আমি লোকটার কথা শুনে রীতিমতো চমকে গেলাম আর বললাম, কই দেখি ছবিটা? লোকটা আমাকে ছবিটা দিল। আমি ছবিটা ভালো মনোতে দেখলাম আর বললাম, আচ্ছা আমি ফোর্স পাঠাচ্ছি এখনই, আপনি চলুন আমার সাথে। এরপর আমি যথারীতি ওই লোকের বাসায় চলে যাই। ওই ফ্ল্যাটে কোনো সমস্যা নেই গিয়ে দেখলাম, আর নেই কোনো বাচ্চার লাশ, নেই কোনো রক্ত, শুধু ওই তান্ত্রিকের বাসায় ছিলেন। ওনার সাথে কথা বললাম, জিজ্ঞেস করলাম যে কাউকে ফোন করেছিলেন কিনা উনি। ওই তান্ত্রিকের নাম গোপীনাথ তান্ত্রিক। গোপীনাথ আমাকে বলল, দেখো আমি তান্ত্রিক ঠিক আছি, কিন্তু আমি মানুষের চিকিৎসা করি সাহেব। মানুষের উপকারের জন্য আমি প্রেত বশীকরণ করি, এর বেশি কিছু না। আমি তখন ওই বাড়িওয়ালার দেওয়ার ছবিটা বের করলাম, দেখালাম। তান্ত্রিক রীতিমতো চোখ বড় বড় করে তাকালো আমার ছবিটার দিকে আর বলল, দেখো বাবা, তো তোমরা ভুল করতেছো বাবা, আমি এতক্ষণ বাড়িতে তো ছিলাম না। এই বিষয়টা যেটা দেখতেছো বাড়িওয়ালা, সেটা কোনো দুষ্ট প্রেত হয়তো বা এই বাড়িওয়ালাকে ভয় দেখিয়েছে, মতিক্রম করছে। এইগুলো দুষ্ট প্রেত গুলো ইচ্ছা করে করতেছে যেন আমি কাজ করতে না পারি। আমি বললাম, যাই হোক না কেন, এটা তো আপনি প্রমাণ করতে পারবেন না যেটা আপনি নন। গোপীনাথ তান্ত্রিক বললেন, দেখো বাবা, তোরা ভুল করতেছো। আমি কোনোদিন কোনো মানুষের উপকার ছাড়া অপকার করি নাই, আর বাচ্চা মেরে ফেলার তো প্রশ্নই আসে না এখানে। আমি বললাম, আপনাকে হাজতে থাকতে হবে 3 দিন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমরা তদন্ত করব, এরপর বসে যাবে। এরপর আমরা গোপীনাথকে 3 দিন ধরে হাজতে রেখে দিই। অনেক রকম ভাবে জিজ্ঞাসাবাদ করি। গোপীনাথের বয়স 67 বছর। অনেক রকম ভাবে রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করে হলেও সে একই কথা বলে যে সে দোষী নয়। এরপর আমরা উপায় না পেয়ে তদন্ত করে যখন দেখলাম যে কোনো ক্লু কাজ করছে না, তখন আমরা তাকে ছেড়ে দিই। সে যথারীতি আবারও তার বাসায় ফিরে যায়, তার কাজ শুরু করে দেয়। কিন্তু আমরা ছেড়ে দিলেও আমাদের স্পাই তার উপরে নজর রেখেছিল, খুব কড়া নজর। আর এখানে মূলত সবচেয়ে ভয়াবহ বিষয়টা লক্ষ্য করি আমরা দেখি যে ওই তান্ত্রিকের বাসায় এক তরুণ মেয়ে ঢুকে পড়ে। তো ঢোকার পর আর বের হচ্ছিল না দেখে আমরা উপায় না পেয়ে আমরা ফ্ল্যাটে ঢুকে পড়ি, এবং ঢুকে যা দেখি তা অনেকটা এরকম ছিল। তান্ত্রিক বাসায় নেই, কিন্তু মেয়েটার ছিন্ন ভিন্ন দেহ রীতিমতো বাসায় পড়ে আছে, বাসার মেঝেতে পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছিল একটু আগে তাকে মার্ডার করা হয়েছে, কিন্তু কোনো মানুষ যে মার্ডার করে নাই তা আমরা কনফার্ম ছিলাম, কারণ মেয়েটার সারা শরীরে আঁচড়ের দাগ ছিল, মাথায় একদম শরীর থেকে আলাদা ছিল, আর শরীর থেকে মনে হচ্ছিল খুব জোরে রীতিমতো টেনে হিঁচড়ে ফেলে দিয়েছে। খুব নির্মম ভাবে নৃশংস মার্ডার দেখে আমরা রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। এদিকে যে তান্ত্রিক আমরা দেখেছিলাম ফ্ল্যাটে মেয়েটাকে ঢুকাতে, সে তান্ত্রিক বাসায় নেই। আমরা যখন ফ্ল্যাটের ভিতরে তদন্ত করছি তখন হঠাৎ করে দেখলাম বাসার মেইন দরজার সামনে তান্ত্রিক এসে দাঁড়িয়েছে, হাতে বাজারের ব্যাগ দিয়ে কিছু খাবার। দেখিয়ে বোঝা যাচ্ছিল লোকটা বাজারে গিয়েছিল। তান্ত্রিক আমাদের দেখে রীতিমতো হতভম্ব হয়ে যায়। উনি কিছু বলার আগেই আমরা আগে তার হাতে হ্যান্ড গ্লাভ পরিয়ে দিই এবং এরপর থানায় নিয়ে যাই। আবারও তান্ত্রিক রীতিমতো স্তব্ধ হয়ে গেছিল। তখন আমরা জিজ্ঞাসাবাদ করি কেন খুনটা করা হয়েছে। তান্ত্রিক বারবার জানায় সেটা করেনি, কোনো দুষ্ট প্রেত বা তার রূপ ধারণ করে একজন মেয়েটাকে খুন করেছে। আমরা তার উপরে রীতিমতো রিমান্ড নিয়ে অত্যাচার করেছিলাম, কিন্তু কোনোভাবেই সে মুখ খোলেনি। শুধু সে বলছিল, সাহেব আমি যদি চাই আমার শক্তি খাটিয়ে এই থানা থেকে বেরিয়ে যেতে পারবো, কিন্তু আমি তা করবো না, কারণ এটা নিয়ম বিরোধী, প্রকৃতি বিরোধী। আমি চাই না প্রকৃতি বিরোধী কাজ করতে। আমরা আর দেরি না করে তাকে কোর্টে চালান করে দিই। এরপর বাদী হয়ে সে বাড়িওয়ালা মামলা করে দেয়, আর এরপর সে এখন হাজতে আছে। পুরো ঘটনাটি স্যার আমাকে এক নিঃশ্বাসে বলে থামলেন।
আমি বললাম, সব তো ঠিক আছে, কিন্তু এখন আবার কি হলো? স্যার তখন বললেন, দেখো সঞ্জয়, আমরা বুঝতে পারছি সে একজন মার্ডার, এবং যেহেতু কালো জাদুকর এবং একজন তান্ত্রিক, তাই এই লোককে বাঁচিয়ে রাখলে আমাদের ক্ষতি হতে পারে। এমনকি এই লোকের কারণে আরো মানুষের প্রাণহানি হয়েছে ইতিমধ্যে। থানায় কর্মরত দারোগা গণেশ পান্ডের লাশ পাওয়া গেছে, যদিও সে নাকি হার্ট অ্যাটাক করেছে সবাই বলছে। আর এরপর আরো একজনের প্রাণহানি ঘটল। সাব ইন্সপেক্টর জয়ন্ত গত 2 দিন আগে কর্মরত অবস্থায় সুইসাইড করেছে। নিজের হ্যান্ড গান মাথায় ঠেকিয়ে নিজেই আত্মহত্যা করেছে। আমি গিয়ে গোপীনাথের সাথে জিজ্ঞেস করি। ও রীতিমতো আকাশ থেকে পড়লো আর বলে উঠলো, এবার তো বিশ্বাস করেছেন খারাপ প্রেতগুলো এগুলো করছে। আমাকে ছেড়ে দিন সাহেব, আমি প্রেতগুলোর বিরুদ্ধে লড়াই নামবো। আমি কোনো কথা না বলে চলে আসি। আমি জানি ওই কারো জাদু করে কোন একটা কেরামতি করছে। আর যেভাবে বাচ্চাগুলো আর মেয়েটাকে খুন করেছিল, তার শক্তি দ্বারা টিকোবারি মানে ভূত প্রেত পিশাচ যায় বলো না কেন, সেটা দিয়ে আর কি। যদিও এই বিষয়টা আমার কাছে এখনো পরিষ্কার নয়, কারণ এটা যদি আসলে শক্তি হয়ে থাকে তাহলে তো এই কারো জাদুকররা পৃথিবী শাসন করত। আমি বিষয়ে বিশ্বাসী নই, তবে বিষয়টা যেভাবে মোড় নিচ্ছে সেটা যদি সলভ করতে যায় তাহলে বুঝতে হবে এর একটা সমস্যা আছে। সে যেখানে থাকছে সেখানে ফোন হচ্ছে। এরপর এই 2টি ঘটনার ঘটার পর উপর থেকে আমার ফোন এসেছে যে এনকাউন্টার করে ফেলতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। আমি যখন উপর থেকে ওয়ার্ক অর্ডারটা পাই তখন আরো 2 জন স্পেশালিস্টের সাথে কথা বলেছি তাদের এই কিলিং মিশনে যাওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই রাজি নন, কারণ তারা এসব ভূত প্রেতে বিশ্বাস করে এবং তারা বিষয়টা এড়িয়ে চলছে। এই 2 জন এনকাউন্টার স্পেশালিস্টের ভিতরে তুমিও ছিল সঞ্জয়। আমি তখন বললাম, কি তাদের নাম? স্যার তখন বললেন, রামলাল আর প্রদীপ সিং। আমরা ও চিনেছি স্যার। স্যার বললেন, এখন একমাত্র তুমি অবশিষ্ট আছেন, আশা করি তুমি মিশনটা হাতে নেবে। আমি বললাম, স্যার আমি আছি, আপনি চিন্তা করবেন না, আমি মিশনটা নেব, কিন্তু আমি এর শেষ দেখে চাই। এতটুকু বলেই থেমে গেলেন সঞ্জয়। আমি লক্ষ্য করলাম সঞ্জয়ের শরীরটা কেঁপে কেঁপে উঠছে আর বুকটা ধীরে ধীরে সাদা হয়ে আসছে। আমার বোঝার বাকি রইল না সঞ্জয়ের সাথে খুব খারাপ কিছু একটা ঘটছে এই মুহূর্তে। ওই প্রেতগুলো সঞ্জয়কে একেবারে তিলে তিলে শেষ করে দিচ্ছে, একবারে মারছেও না আবার বাঁচিয়েও রাখছে না। আমি স্পষ্ট লক্ষ্য করলাম সঞ্জয়ের মাথার পেছন দিকে 2টা কালো কুচকুচে চিকন ধরনের হাত, এবং হাতের আঙ্গুলগুলোর নখগুলো ছিল কাকের মতো। সেটা যেন ধীরে ধীরে সঞ্জয়কে গ্রাস করার চেষ্টা করছে। সঞ্জয় এবার মাথা ঝাঁকিয়ে দিল। সঞ্জয় বারবার হাত পা নাড়াচ্ছে আর ঝাড়ি দিচ্ছে, মনে হচ্ছে তার হাত কোনো অদৃশ্য কিছু খুব জোরে জোরে পেঁচিয়ে ধরছে। আমি লক্ষ্য করলাম মুহূর্তেই সঞ্জয়ের চোখের বুনিটা সাদা হয়ে গেল, আবারও কয়েক মুহূর্তের মধ্যেই একেবারে স্বাভাবিক হয়ে গেল। এরপর সঞ্জয় হঠাৎ করে কণ্ঠ বদলে ফেলল আর ভারী কণ্ঠে বলল, ভুল করছো, তোমার খারাপ সময় কিন্তু শুরু হয়েছে অনিমেষ। সাবধান সাবধান, একদম সাবধান বলছি। আমি আমার চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করা শুরু করলাম। প্রায় 2 মিনিট পর আবারও চোখ খুললাম আর তখন লক্ষ্য করলাম ধীরে ধীরে সঞ্জয় স্বাভাবিক হয়ে উঠল, যেন কিছুই ঘটেনি। ঘেমে উঠেছে লোকটা। এরপর একটু নড়ে চড়ে বলল, হ্যাঁ স্যার, কোথায় জেনেছিলাম? আমি বুঝলাম লোকটা নিচু বুঝলি তার সাথে এতক্ষণ কি ঘটছে, আর ঘটছে অবিরাম ভাবে। আমি কিছু না বুঝার ভান করে বললাম, হ্যাঁ যা বলছিলেন। তো সিগারেট খাবেন নাকি? সঞ্জয় বেশ সাবলীল ভঙ্গিতে বললেন, মন্দ নয়, তবে আমার যে অবস্থা যাচ্ছে এতে করে সিগারেট না খাওয়াটাই ভালো হবে। তবে আপনি যেহেতু বললেন, দিন একটু টেনে দিই। আমি আমার সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে সঞ্জয়কে দিলাম। সঞ্জয় সিগারেটটা একটু টেনে আবার বলতে শুরু করলেন। স্যার আমাকে সবকিছু বুঝিয়ে দিলেন। আমি স্যারের রুম থেকে বেরিয়ে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুম দিলাম। আর তখনই ঘটলো এক অদ্ভুত ঘটনা। আমি ঘুমের মধ্যে একটা বাজে স্বপ্ন দেখলাম। স্বপ্নটা অনেকটা এমন ছিল, আমি একটা সরু রাস্তায় দাঁড়িয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে আছে একজন তান্ত্রিক ধরনের লোক,
চুলগুলো উস্কো খুস্কো, গাল ভর্তি দাড়ি, আর খুব শুকনো এবং বেশ লম্বা একজন লোক কালো আলখাল্লা পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। লোকটা খুব শান্ত গলায় আমাকে বলল, সঞ্জয় বাবা, তুমি ভুল করতে যাচ্ছ, এক মহাপাপ করতে যাচ্ছ সঞ্জয়। যে পাপের শাস্তি তুমি পাবে, তোমাকে পেতেই হবে। সময় থাকতে নিজের চিন্তাকে বদলে ফেলো সঞ্জয়, না হলে সময় তোমাকে ছাড়বে না, মাথায় রেখো। এতটুকু বলে লোকটা মুহূর্তে কেমন যেন ভয়ঙ্কর একটা রূপ নিল। আমি স্পষ্ট দেখলাম লোকটার মুখ থেকে কল কল করে রক্ত বেরিয়ে আসছে, চোখগুলো ডাল টকটকে হয়ে গেছে। আমার দিকে তাকিয়ে বলল, তোমার সময় শুরু হয়ে গেছে সঞ্জয়। আরো ভালো মতো করে খেয়াল করলাম লোকটা আমার রূপ ধারণ করলো ধীরে ধীরে। আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম এই দৃশ্যটা দেখে। এরপর হঠাৎ করে লক্ষ্য করলাম চারিদিকে ঝুম বৃষ্টি নেমেছে। আমি লোকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ধীরে ধীরে লোকটার শরীর গড়ে যেতে শুরু করলো। এরপর আমার ঘুমটা ভেঙে যায়। আমি জেগে উঠি, আর এখান থেকে মূলত আমার ঘটনা শুরু। আমি ঘুম থেকে উঠে থর থর করে কাঁপছিলাম। জীবনে প্রথমবার এতটা ভয় পেয়ে গেছিলাম। বারবার শুধু লোকটার ভয়ঙ্কর চোখ দুটো আমার চোখে ভাসছিল। যাই হোক, এরপর আমি সকালের নাস্তা করে চলে যাই থানায়। থানায় গিয়ে সরাসরি সে গোপীনাথের কাছে গিয়ে আমি রীতিমতো থমকে গেলাম। আমি স্পষ্ট বুঝতে পারলাম গোপীনাথই আমার স্বপ্নে দেখা সেই লোকটা, যাকে দেখে আমি রীতিমতো ভয় কেঁপে কেঁপে উঠছিলাম। আমি গোপীনাথের চোখের দিকে তাকাতেই কেমন যেন মাথাটা চক্কর দিয়ে উঠল। আমার ভিতরে একটা অজানা ভয় কাজ করছিল। মনে হচ্ছিল লোকটার ভিতরে অন্য কিছু বসবাস করছে। কি ভয়াবহ গভীর একটা চোখ স্যার, যা কোনো মানুষকে সম্মিলিত করে ফেলতে পারে। আমি গোপীনাথকে বললাম, আপনি গোপীনাথ? গোপীনাথ বলল, যে আমি এটাও জানি আপনি কেন এসেছেন আমার কাছে। আমি গোপীনাথকে বললাম, কেন এসেছি বলুন তো? গোপীনাথ বলল, আজ 12টায় আমাকে নিয়ে যাবেন তো? আমাকে মেরে ফেলবেন তো? এনকাউন্টার করে, তাই না? আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম আর বললাম, আপনাকে কে এই খোঁজ দিয়েছে বলুন তো? গোপীনাথ কিছুটা হাসি মুখে বলল, পেছনে তাকিয়ে দেখুন না সঞ্জয় সাহেব। আমি না ভয় ভয় পেছনে তাকিয়ে দেখলাম, আরে আমার পেছনে একটা গোপীনাথ দাঁড়িয়ে আছে। আর সেই গোপীনাথকে আমি গত রাতে স্বপ্নে দেখেছি। এটা কিভাবে সম্ভব? সে এখন আমার বাস্তবে দাঁড়িয়ে আছে আমার পেছনে। মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে, আর চোখের মনি নেই, চোখ দিয়ে রক্ত ঝরছে। আমি রীতিমতো ভয় লাফিয়ে চোখ বন্ধ করে ফেললাম, আর চোখ বন্ধ করে চিৎকার দিলাম। পাশের রুম থেকে কনস্টেবল এসে আমাকে বলল, স্যার কি হয়েছে আপনার? কোনো সমস্যা নাকি? আমি আমার চোখ খুলে ফেললাম। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে। সবকিছুই একদম স্বাভাবিক স্যার। আমার সামনে মিটমিট করে হাসছে সেই গোপীনাথ তান্ত্রিক। আমার দিকে তাকিয়ে বলল, কে সাহেব, ভয় পেয়ে গেলেন? আমি যেন রীতিমতো থর থর করে কাঁপছিলাম। গোপীনাথ বলল, এত ভয় পেলে আমাকে খুন করবেন কিভাবে মশাই? আমি লোকটার দিকে তাকিয়ে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। কেউ জানো সম্মোহিত হয়ে গেছিলাম স্যার। এরপরে আবার নিজের মাথা ঝাঁকে দিয়ে বলে উঠলাম, আমি সুস্থ আছি। এরপর একটা সময় সন্ধ্যা করিয়ে রাত চলে এলো। আমি একটা পুলিশ পিক আপে করে নিয়ে গেলাম গোপীনাথকে একটা নির্জন জায়গায়। আর এটাই সেই জায়গা যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। রীতিমতো নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না স্যার। এই জায়গাটা দিকে একদম সরু একটা রাস্তা। রাস্তার আশেপাশে অনেকগুলো গাছ ছেয়ে আছে। আশেপাশে কোনো লোকালয় নেই, একদম ফাঁকা একটা জায়গা। এই জায়গাটা মানুষ কেন, কোনো প্রাণীও আসবে বলে মনে হচ্ছে না। রাত তখন 11:50 বাজে, অর্থাৎ আরো 10 মিনিট পর গোপীনাথকে এনকাউন্টার করব। আমি দাঁড়িয়ে আছি, আমার ঠিক সামনে চোখ বাঁধা অবস্থায় গোপীনাথ ফিরে দাঁড়িয়ে আছে, ওর হাতে হ্যান্ডকাফ পরানো। আমি গোপীনাথের চোখটা ধীরে ধীরে খুলে ফেললাম পেছনের দিক থেকে, আর হ্যান্ডকাফটাও খুলে দিলাম। এবার গোপীনাথ আমার দিকে তাকালো, নিথর একটা চোখ নিয়ে আমার দিকে তাকালো। ও বলতে শুরু করলো, ভুল করছেন সঞ্জয় সাহেব, ভুল করছেন সঞ্জয় সাহেব।
আমি খুব সাহস দেখিয়ে রেগে গিয়ে বললাম, এই যে আওয়াজ নিচে, আমার বোঝা হয়ে গেছে আপনার ভণ্ডামি। কি ভেবেছেন এসব কালো জাদু মন্ত্র টন্ত্র দিয়ে ভয় দেখে আমাকে কাত করে ফেলবেন? এত সহজ হবে না গোপীনাথ সাহেব। আমার নাম সঞ্জয় সিং, বীর সঞ্জয় সিং, এনকাউন্টার স্পেশালিস্ট। আমার নিশানা কখনো চুকে যায় না। গোপীনাথ তখন এক নিথর চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে এসে বলল, সঞ্জয় সিং, আপনি ভুল করছেন। একটু পরে হয়তো বা আমার নশ্বর শরীর ত্যাগ করে আমি বেরিয়ে যাব, কিন্তু সঞ্জয় সাহেব এতটুকু মাথায় রাখবেন, আপনি একজন নির্দোষ তান্ত্রিককে মেরে ফেলতে যাচ্ছেন। এটা আপনিও জানেন। এটা কিন্তু মহা পাপ করতে যাচ্ছেন সাহেব। এর সাজা আপনাকে তিলে তিলে পেতে হবে, সারা জীবন পেতে হবে। আমি শরীর থেকে বেরিয়ে যাব ঠিকই, কিন্তু আজীবন থেকে যাব। সাথে থাকবেন আপনি। তখন কিন্তু আজকের মতো দাপট থাকবে না সঞ্জয় সিং। আমাকে তখন আর কিন্তু মারতে পারবেন না। আমি অনশ্বর শরীর থেকে বেরিয়ে কিন্তু যাব। আমি আবারও বলছি সাহেব, ওই খুনগুলো আমি করিনি। ওটা প্রেতগুলো করেছি আপনাদের গুমরাহ করার জন্য আর আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। আমি রীতিমতো হেসে বললাম, ভয় দেখান আমাকে না। আমি এবার ইচ্ছাকৃতভাবে লোকটাকে কষ্ট দেওয়ার জন্য অপমানের সুরে বললাম, তোর মতো 2 টাকার তান্ত্রিককে ভয় পাই? আর যত আরামত পাওয়া গেছে সব কিছু তোর দিকেই আসছে, বুঝতে পেরেছিস? তুই ছাড়া আর অন্য কেউ খুনটা করেনি। এমনকি আমাদের কাছে ছবিও আছে, একদম প্রকাশ্য প্রমাণ। তুই তো মরবি আজকে আমার হাতে। গোপীনাথ আহত হয়ে ভারী গলায় বললেন, সময় বলে দেবে কে দোষী আর কে দোষী নয়। আমি আবারও ফিরে আসবো সঞ্জয় সিং, তখন আপনার এই দাপট কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে সঞ্জয় সিং। আর আমাকে এত খারাপ ভাবে অপমান করে যাচ্ছেন, এই অপমানের জবাব আমি ওই দিন ঠিকই দেব। সেদিন কিন্তু সময়টা ভিন্ন হবে সঞ্জয় সিং। আমি রীতিমতো খুব রেগে গেলাম আর অনেক বেশি গালাগালি করলাম সেই গোপীনাথকে। আর বললাম, ভয় দেখাস নটির দল, খনির বাচ্চা, হারাম খোর তুই। 2 টাকার তান্ত্রিক, দুটো খুন করে এত কথা বলছিস? এই বলে রীতিমতো চড় দিলাম আর বললাম, শয়তানের দালান। এইটা বলা মাত্র হঠাৎ করে আমার মুখ রীতিমতো আটকে গেল। আমি আর কোনো কথা বলতে পারছিলাম না স্যার। হঠাৎ করে লক্ষ্য করলাম আমার সারা শরীর মুহূর্তে প্যারালাইজড হয়ে গেছে, আর যেন আমি মূর্তির মতো হয়ে গেছি। আর মূলত এই বিষয়টা আমার জীবনকে ধ্বংস করে দিয়েছিল, জানেন স্যার। আমি এমন গালাগালি করার পর লক্ষ্য করলাম আমার সামনে রীতিমতো রাগে গদগদ করে তাকিয়ে আছে গোপীনাথ। লক্ষ্য করলাম তার চোখে কোনো মনে নেই। আমি দেখলাম আকাশে বিজলি চমকে গেল, চারিদিকে বৃষ্টি হতে শুরু করলো, একদম শূন্যতা। চারিদিকে দেখলাম মুহূর্তেই যেন অন্ধকার। এরপর লক্ষ্য করলাম এক অলৌকিক বিষয়, আর তা হলো আমি দেখলাম গোপীনাথ ধীরে ধীরে লম্বা হতে শুরু করলো। আর ওর পেছনে আশেপাশে চারিদিকটা দেখলাম শুধু গোপীনাথের মতো অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তাদের সবার চোখ দিয়ে রীতিমতো রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, বুক থেকে কালো আলকাচ্চার মতো কিছু একটা বেরিয়ে আসছে। সবার চেহারা হুবহু গোপীনাথের মতো দেখতে। এতগুলো আবু দেখে আমার যেন গা হিম হয়ে গেল। আর এতগুলো মানুষ একসাথে আমার দিকে তাকিয়ে হাসা শুরু করলো। আমি যেন লড়তে চড়তে পারছি না। হঠাৎ আমার চোখ বন্ধ করে ফেললাম। আমি জানি আমি যা দেখছি সব মিথ্যে, একটাও সত্যি নয়। গোপীনাথ আমাকে দেখাচ্ছে এসব আমার মনের ভুল। আমি আবারও চোখ খুললাম, দেখলাম অনেকগুলো সে গোপীনাথের মতো লোকগুলো আমার 1 হাত দূরে দাঁড়িয়ে আছে। এরপর আমি চিৎকার দিলাম, আর চিৎকার দিয়ে সামনে তাকাতে দেখলাম গোপীনাথ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আশেপাশে কোনো ওর মতো চেহারার মানুষ নেই। সে নির্জন এলাকায় একমাত্র আমি আর গোপীনাথ। কিন্তু তখনও বৃষ্টি হচ্ছে সত্য। আমি লক্ষ্য করলাম আমার হাত পা সবকিছুই আবারও নাড়াতে পারছি।
গোপীনাথ আমার কাছে এসে বলল, আমি চাইলে আজ এখন এখান থেকে চলে যেতে পারি, আপনি আমার কিছুই করতে পারবেন না সাহেব। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। আমি চাইলে আপনাকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি নিয়ম বিরোধী কোনো কাজ করব না, কারণ আমার গুরু আমাকে এই আদেশ দেননি। এটা আমার গুরু আমাকে কখনো শেখায়নি। আমার গুরু আমাকে সবসময় বলেছিল, জনসম্মুখে কোনোদিন নিজের শক্তি প্রয়োগ করা যাবে না। আজ আপনার সামনে করেছি। আপনি একা মানুষ, আপনি চাইলে আমার এই শক্তির বিষয়টা কাউকে বিশ্বাস করাতে পারবেন না। আবার বলছি সাহেব, আপনি ভুল করছেন, আমি নির্দোষ। আমি তখন বললাম, 12টা বেজে গেছে, আমাকে আমার কাজ করতে দিন, আপনি সামনের দিকে এগোতে থাকুন, যান। গোপীনাথ আর কোনো কথা বলল না, শুধু একটা বিকৃত হাসি দিল। পেছন ফিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গোপীনাথ। আমি বন্দুকটা তাক করে তাকিয়ে আছি। একটা করে যে কখন বন্দুক থেকে বেরিয়ে গোপীনাথের শরীর ভেদ করে চলে গেল খেয়ালই করিনি। লক্ষ্য করলাম গোপীনাথের শরীরটা সামনের দিকে হট করে একটা ঝাঁকি খেয়ে পড়ে গেল। আর ঠিক তখনই আমার বুকের ভেতরটা থক করে উঠলো। আমার কাছে প্রথমবারের মতো মনে হলো গোপীনাথের কথা সত্যি ছিল, ও কোনো খুনি নয়। আমি বড় ধরনের একটা ভুল করে ফেলেছি, যার মাসুল আমাকে কমতে হবে, খুব দ্রুতই কমতে হবে। আমি দ্রুত আমার কাজ শেষ করে সব অনুমতি মিটিয়ে ওর লাশটা গাড়িতে তুলে নিলাম। আর মূলত এখান থেকে আমার জীবনের সবচাইতে ভয়াবহ অধ্যায় সূত্রপাত হয় স্যার। সঞ্জয় এতটুকু বলেই কেঁদে ফেললেন, রীতিমতো হাউ মাউ করে কাঁদছেও। বেশ কিছুক্ষণ কান্নার পর আমি দেখলাম সঞ্জয় উঠে একেবারেই যেন চুপ হয়ে গেছে। আমি এবার অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করলাম, আর তা হলো সঞ্জয়ের শরীরটা ধীরে ধীরে আবারও কেঁপে উঠছে। আর একই সাথে দেখলাম সঞ্জয়ের ঘাড়ের পেছন থেকে ছোট্ট একটা মাথা উকি মারছে। ঠিক যেভাবে বাচ্চারা বড়দের পেছন থেকে উকি মেরে দেখে, ঠিক সেভাবে কেউ একজন আমাকে উকি মেরে দেখছে। এরপর আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওই মাথাটা ধীরে ধীরে বড় হতে লাগলো। মাথাটার কোনো চোখ নেই, কিন্তু মুখ আছে, আর সেই মুখ দিয়ে সাদা সাদা কিছু একটা তরল বেরিয়ে আসছে, আর সেখান থেকে একটা কালো বিচ্ছু টাইপের কিছু একটা বেরিয়ে আসছে। আমি যাতে রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম। এদিকে সঞ্জয়ের শরীরটা শিথিল হয়ে এসেছে, সঞ্জয় কিছুটা হিলে পড়েছে সোফায়। লক্ষ্য করলাম সঞ্জয়ের শরীরটা ধীরে ধীরে সাদা হয়ে আসছে, মনে হচ্ছে শরীরের ভেতরে কিছু একটা হতে চলেছে। আমি বললাম, সঞ্জয় আপনি ঠিক আছেন? হ্যাঁ, এদিকে তাকান, আমার দিকে তাকান। সঞ্জয় আমার দিকে তাকালো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সঞ্জয়ের চোখ দিয়ে পানি পড়ছে, চোখটা রীতিমতো লাল হয়ে গেছে। এরপর আমি দেখলাম সঞ্জয়ের চেহারা ধীরে ধীরে বিকৃত হতে শুরু করলো। সঞ্জয়ের বুকের ভেতরে একটা আওয়াজ আসছে, অট্টহাসির আওয়াজ, যে আওয়াজটা যে কোনো মানুষকে ভয় পাইয়ে দেবে। আর আমি দেরি না করে সঞ্জয়ের উপর বংশপাঠ করা শুরু করলাম। দেখলাম সঞ্জয় স্বাভাবিক হচ্ছে না, বরং ভেতরের আওয়াজটা আরো বেড়ে যাচ্ছে। এরপর আমি চোখ বন্ধ করে মঞ্চ পড়া শুরু করলাম। কতক্ষণ মঞ্চ পড়ছে আমি নিজেও জানি না, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার চারিদিকটা ভারী হয়ে আসছে। হঠাৎ করে আমার চোখ খুললাম আর দেখলাম সঞ্জয় সোফায় হেলে আছে, চোখটা বন্ধ করা ওর। আমি বুঝলাম মঞ্চের শক্তিতে সঞ্জয়ের আবারও স্বাভাবিক হয়ে গেছে। এরপর প্রায় 10 মিনিট ওর মুখে পানি ঝাপটা দিতে দিতে ধীরে ধীরে সঞ্জয় জেগে ওঠেন। এরপর হাঁপাতে হাঁপাতে বললেন, দাদা একটু জল হবে, আমার না খুব তৃষ্ণা পেয়েছে। আমি ওকে জল দিলাম। সঞ্জয় ঢক ঢক করে সব জল গিলে ফেললো। বাইরে তাকিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে গিয়েছে। সঞ্জয় জল গিলে বলল, স্যার কোথায় যেন ছিলাম। আমি সঞ্জয়ের ভয়াবহ অবস্থা দেখে তাকে থামিয়ে দিয়ে বললাম, সঞ্জয় আজ আপনার মনে হয় দেরি করা উচিত হবে না, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আমি যা বুঝতে পারছি বিষয়টা বেশ ভয়াবহ এবং বেশ গভীর হয়ে গেছে, একটু সময় লাগবে। আমি কথা দিচ্ছি আপনাকে আমি সাহায্য করব।
আর আপনার ভেতরে যে আছে সে কিন্তু সমাজ আপনাকে ছেড়ে যাবে না। সঞ্জয় কথাটা শুনে বেশ বিষণ্ণ হয়ে পড়ল। স্যার, আজ তাহলে উঠি নাকি? আমি সঞ্জয়কে বললাম, আজই আপনার পুরো ঘটনাটা শুনতাম, কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে, তাই আজ না, কাল আপনার বাসায় বসে বাকি ঘটনা শুনতাম। সঞ্জয় বলল, এটা তো খুব ভালো হয় তাহলে। আমি বললাম, আপনি তাহলে আর দেরি করবেন না, চলুন আপনাকে আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো বাসায়। সঞ্জয় হাসি মুখে বললেন, জি আচ্ছা স্যার। এরপর আমি একটা ট্যাক্সি ভাড়া করলাম আর আমি সঞ্জয়ের গাড়িতে উঠে চুপ করে বসে রইলাম, কোনো কথা বলছি না। হঠাৎ একটা পুরনো বাড়ির সামনে সে ট্যাক্সিটা থামলো। আমি ট্যাক্সি থেকে নেমে বাড়িটার দিকে ভালো করে তাকালাম। কম করে হলো 60 বছর পুরনো একটা বাসা হবে। ব্রিটিশ আমলের বাড়ির মতোই সে পুরনো বাড়ি। আমার ওর সাথে আসার একমাত্র উদ্দেশ্য ছিল ওর বাসাটা চিনে রাখা। গাড়ি থেকে নেমে সঞ্জয় বলল, স্যার এক কাপ চা খেয়ে যাবেন কি? আমি বললাম, না না, আজ না, দেরি করবো না আজকে। আজ আপনার বাসাটা চিনে গেলাম, কাল সময় করে চলে আসবো, আমি পুরো ঘটনাটা শুনবো। এই বলে বাড়িটার দিকে তাকালাম আর রীতিমতো আমার বুকটা থক করে উঠল। কি? আমি বাড়ির উপরে তালার জানালার দিকে তাকিয়ে দেখলাম ওখানে একটা সঞ্জয় দাঁড়িয়ে আছে। এটা কিভাবে সম্ভব? আমি লক্ষ্য করলাম ও আমার দিকে লক্ষ্য করছে। এদিকে আমার সঙ্গে দাঁড়ানো সে সঞ্জয়ের হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝে গেলাম ঘটনাটা আসলে বেশ ভয়াবহ হতে চলেছে। জাদুকরের ঘটনা ছাড়াও আরো ভয়ঙ্কর ঘটনা আছে এর মধ্যে। আমি আবার উপরের দিকে তাকিয়ে দেখলাম, জানালার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম কেউ নেই সেখানে, শুধু একটা ছায়া নড়াচড়া করছে। আমি সঞ্জয়কে বললাম, আজ তাহলে চলি কেমন? কাল আমি দুপুরের দিকে আসবো আপনার বাসায়, এরপর পুরো ঘটনাটা শুনবো, একদম ডিটেলে বলবেন আপনি। সঞ্জয় তখন বলল, জি আছে স্যার। এরপর আমার ভাড়া করা ট্যাক্সিতে উঠে পড়লাম। এর প্রায় 2 দিন পর আমি গিয়েছিলাম সঞ্জয়ের বাসায়, কিন্তু ওর বাসায় গিয়ে সঞ্জয়ের মুখ থেকে যা জেনেছিলাম তা পুরোপুরি আমাকে হতভম্ব করে দিয়েছিল। এক ভৌতিক রহস্য সমাধান করতে গিয়ে এমন এক ভয়ঙ্কর অধ্যায়ের ভিতরে আমি জড়িয়ে যাব ভাবতেই পারিনি। আমি আমার এক জীবনে এতটা ভয়াবহ রহস্যময় ঘটনার সমাধান করিনি আগে। প্রিয় ভাই, আজকের ইমেলটা বেশ বড় হয়ে গেছে। পুরো ঘটনাটা আমি এক পর্বেই দিতে পারতাম, কিন্তু পারলাম না।